সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় এবং আজকের আলোচনার বিষয়বস্তু হলো যে কোনো রিসার্চ আর্টিকেলে পাবলিকেশনের জন্য, বিশেষ করে রিভিউ আর্টিকেলে পাবলিকেশনের জন্য রিসার্চ টপিকের যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটাকে কিভাবে আমরা চিহ্নিত করব। তো রিসার্চ টপিক আইডেন্টিফিকেশনের যে বিষয়টা, এটা মূলত কিছু ক্ষেত্রের উপর নির্ভর করে। যেমন আমরা যদি চিন্তা করি, সবাই সাধারণত লিটারেচার রিভিউটা আমরা বেশি করি বিভিন্ন ধরনের আর্টিকেল, যে কারেন্ট ট্রেন্ডগুলো লক্ষ্য করে, অথবা দেখা যাচ্ছে আমাদের পূর্বের যে রিসার্চগুলো থাকে সেই পূর্বের রিসার্চগুলোতে কোনো ধরনের যে ফাইন্ডিংগুলো যদি থাকে নতুন, অথবা গ্যাপ থাকে, অথবা কোনো যদি বিরোধ থাকে, সেটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করে একটা প্রসপেক্টের দিকে অথবা একটা সলিউশনের দিকে নিতে পারি, সেটার উপর বেস করে কিন্তু আমরা সাধারণত আমাদের টপিকটাকে সিলেকশন করে থাকি। তো এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা লক্ষ্য করা যায়, যে কোনো স্কোপের তো আমরা গুরুত্ব দিই, তার পাশাপাশি আমাদের দেখা যায় ভৌগোলিক যে অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করেও কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রেই অনেক রিসার্চ টপিকের মধ্যে কিন্তু সীমাবদ্ধতা থাকে। দেখা যাচ্ছে আমাদের হয়তো পার্বত্য চট্টগ্রাম অঞ্চল অথবা বান্দরবান যে তৎসংলগ্ন যে এরিয়া রয়েছে, এলাকা রয়েছে, সেই এলাকাগুলোতে কিন্তু অনেক নতুন উদ্ভিদ আছে। সেই নতুন উদ্ভিদগুলো সম্বন্ধে কিন্তু আমাদের কোনো রিসার্চের গবেষণা কিন্তু হয়তো যত পরিমাণে নেই। এখন ওই রিসার্চটাকে যদি আমরা সামনে সুন্দরভাবে তুলে ধরতে চাই, বা সেই গ্যাপটাকে যদি আমরা মিটিগেট করতে চাই, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ক্রাইটেরিয়াগুলোকে গুরুত্ব হিসেবে আমরা নিতে পারি। সাম্প্রতিক যে রিভিউ আর্টিকেলগুলো, এগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সাম্প্রতিক রিভিউ আর্টিকেলগুলোর মাধ্যমে আমাদের বর্তমানে কী ধরনের রিসার্চ হচ্ছে এবং পরবর্তীতে আমাদের কী ধরনের রিসার্চ করতে হবে, সেই জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এক্ষেত্রে যে ডেটাগুলোর যে ট্রেন্ডগুলো অর্থাৎ প্রেজেন্টেশনগুলো, এগুলো কিন্তু আমাদেরকে একটা আইডিয়া জেনারেট করে যে আমরা কী ধরনের রিসার্চের টপিকটা আমরা সিলেকশন করব। কারণ সাধারণত যে কোনো ধরনের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনই হোক, সেই রিপ্রেজেন্টেশনটা যদি স্ট্যাটিস্টিক্যালও হয়, সেটার থেকেও কিন্তু আমরা অনেক কিছু আইডিয়া কিন্তু জেনারেট করতে পারি, এবং সেই আইডিয়াটাই কিন্তু পরবর্তীতে একটি রিসার্চ টপিক সিলেকশনের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং যে কোনো স্কোপই হোক, সেটা রিভিউ আর্টিকেলের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমাদের গবেষণাগুলোর মধ্যে নতুন ধরনের যদি কোনো ফাইন্ডিংস থাকে, সেটার আউটকামটা পরবর্তীতে কী হবে, অথবা আমাদের যদি কোনো ধরনের ন্যারেটিভ যদি থাকে, সেই ন্যারেটিভটাকে যদি আরও সুন্দরভাবে তুলে ধরতে হয়, তা সেটা তুলে ধরার জন্য কী বিষয়বস্তু বা কী ওয়ার্ডসগুলোকে গুরুত্ব দিতে হবে, তখন সেই বিষয়গুলোও কিন্তু আমাদের এই টপিক সিলেকশনের মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন গবেষণা প্রবন্ধের বিরোধপূর্ণ আলোচনা, যেগুলোকে সমাধানের জন্য আমাদেরকে হয়তো নতুন ইনসাইট নিয়ে চিন্তা করতে হয়, এবং এই নতুন ইনসাইটসগুলো আমরা কিভাবে আমাদের যে রিভিউ আর্টিকেলে তুলে ধরবো, এর জন্য অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে পূর্বের জার্নাল থেকে আমাদের যে ওই রিলেটেড টপিকগুলো বেস আমাদের পেপার কিন্তু বের করে নিতে হয়, এবং সেই পেপারগুলোর উপর ভিত্তি করে আমাদের কিন্তু পরবর্তীতে আমরা যখন একটা নতুন জার্নালে সাবমিট করব আমাদের ফাইন্ডিংসগুলো, তখন সেই বিষয়গুলোকে সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করতে হয়। তো যে কোনো রিসার্চ আর্টিকেলই হোক, সেটা অরিজিনাল হোক অথবা রিভিউ আর্টিকেল হোক, সেক্ষেত্রে আমাদের রিসার্চের যে গ্যাপগুলো থাকে, সেগুলোকে সিস্টেমেটিক অ্যানালাইসিসের মাধ্যমে সেটাকে সুন্দরভাবে গ্রাফিক্যাল যে প্রেজেন্টেশনটা থাকে, সেটা এলএসএড হোক অথবা আরও আমাদের এআই টুলস হোক, সেগুলোর মাধ্যমে আমরা সুন্দর করে উপস্থাপন করতে পারি, এবং এর মাধ্যমেই কিন্তু আমরা যে টপিক সিলেকশনের যে বিষয়টা, সেটা কিন্তু নির্ধারণ করতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সবচাইতে আমার কাছে মনে হয়, যে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে অথবা আমাদের ওষুধ প্রযুক্তির ক্ষেত্রে, যে আমরা পূর্বের যে রিসার্চের ডেটাগুলা, সেগুলাকে যদি আমরা আরও ভেরিফাই করতে যাই, তাহলে সেটাকে কিন্তু আমরা রিপিটিটিভ যে আমরা করে থাকি টেস্টিং, সেটাও কিন্তু আমরা ওই রেজাল্টগুলোকে কম্পেয়ার করার মাধ্যমে, অর্থাৎ কম্প্যারিজনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রিভিউর ক্ষেত্রে। আমরা যখন কম্পেয়ার করি বা আমাদের ওটার মধ্যে কন্ট্রাস্ট থাকে, তখন সেই জিনিসটাকে যদি আরও সুন্দরভাবে যদি রিপ্রেজেন্ট করা যায়, তাহলে কিন্তু রিভিউ আর্টিকেলটা কিন্তু তার যথার্থতা বহন করে। এবং এই ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটা রিভিউ প্রপোজাল বা রিভিউ আর্টিকেল সিলেকশনের ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে যে কোনো গবেষণা গ্যাপটা আমরা সেটাকে যদি প্রথমেই আইডেন্টিফাই করে ফেলতে পারি, তাহলেই কিন্তু রিভিউ আর্টিকেল লেখার যে উপযোগিতা, সেটা কিন্তু আমরা অনেকটাই তৈরি করে ফেলতে পারি। তো আমি মনে করি যে আমাদের রিভিউ আর্টিকেল লেখার ক্ষেত্রে সাম্প্রতিক পেপারগুলো রয়েছে বা যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলোকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এমনকি এর পাশাপাশি যে কোনো ট্রেন্ডগুলোকে আমাদেরকে লক্ষ্য করতে হবে, এবং ডেটার যে প্রেজেন্টেশন, সেটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা আমরা কত সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, পূর্বের আর্টিকেল থেকে ধারণা নিয়ে আমরা আমাদের কাজটাকে আরও কত সুন্দরভাবে টার্গেট অডিয়েন্সের কাছে নিতে পারি, সেই জিনিসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে কোনো স্কোপ, সেটা তো অবশ্যই জার্নালের রিকোয়ারমেন্ট অনুযায়ী থাকে। তো সেই অনুযায়ী যদি আমরা কাজ করি, তাহলে অবশ্যই একটি যথার্থ টপিক সিলেকশন করতে পারবো। আন্ডার স্টাডিড যে পপুলেশন,
এই পপুলেশনটাকে আমরা যদি আইডেন্টিফাই করি, দেখা যাচ্ছে একটা বন্যা কবলিত এরিয়া। সেই বন্যা কবলিত এরিয়াতে কোনো প্রেগনেন্ট ওমেন আছেন, অথবা দেখা যাচ্ছে আমাদের অনেক বয়স্ক মানুষজন যারা রয়েছেন, তাদেরকে জন্য আমরা কিভাবে একটা সুন্দরভাবে ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি দুর্যোগকালীন সময়ে অথবা দুর্যোগ পরবর্তী সময়ে। তো এর উপরে আমরা কিন্তু যদি স্টাডি করতে চাই, এটার উপরেও কিন্তু বেস করে আমাদের রিসার্চ ফাইন্ডিংসটাকে আমরা এস্টাবলিশ করতে পারি পরবর্তীতে। এছাড়া দেখা যাচ্ছে যে কোনো রিসার্চের ক্ষেত্রে কিন্তু গ্যাপ কীভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, স্যাম্পল সাইজ নিয়ে আমরা চিন্তা করতে পারি যে আসলে স্যাম্পল সাইজটাকে আরও কি বাড়ানো লাগবে না কমানো লাগবে। অথবা আমরা যদি চিন্তা করি র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়ালের ক্ষেত্রেও, সেখানে কি আসলেই আদৌ করা হয়েছে কন্ট্রোল ট্রায়ালটা ঠিকমতো নাকি সেটা করা হয়নি। এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর যে কোনো ক্ষেত্রেই কিন্তু আমাদের আউটকামটাকে মেজার করাটা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ আউটকামটা যদি আমরা ঠিকমতো অ্যানালাইসিস না করতে পারি, তাহলে আমাদের যে রিসার্চটার সিগনিফিকেন্সটা যেটা থাকবে সেটা অনেকটাই কিন্তু বাধাগ্রস্ত হবে। এবং এই ধরনের রিসার্চগুলোকে আমরা কতটা গুরুত্বের সাথে বড় করে সুন্দরভাবে তুলে ধরতে পারি, এর জন্য কিন্তু আমাদের এই ম্যাথোডোলজিক্যাল যে অ্যাপ্রোচগুলো এগুলোকে কিন্তু সুন্দরভাবে তুলে ধরতে হবে। আর রিসার্চ প্রপোজাল বা রিসার্চ ফাইন্ডিং সেটা যতটা আমরা অ্যাকুরেসির দিকে নিতে পারবো অথবা যতটা সেটাকে প্রিসিশনের মধ্যে রাখতে পারবো, তত কিন্তু সেটা আর্টিকেলটা হাই ইন্ডেক্স জার্নালে পাবলিকেশনের জন্য গ্রহণযোগ্য হয়ে ওঠে। আর টপিক সিলেকশনের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যত পেপার আমি আসলে পড়বো এবং সেটা আমার যতটা স্কিলের সাথে বা আমার জ্ঞান ভাণ্ডারের সাথে যত যুক্ত হবে, তত কিন্তু পেপারটা কিন্তু তত রিফ্লেক্ট করবে আমার পয়েন্ট অফ ভিউটাকে। অর্থাৎ আমি যা চিন্তা করছি, যা আমার চিন্তাভাবনা কাজ, সেটাকে কিন্তু আমার টপিকটা তত সুন্দরভাবে তুলে ধরবে যতটা আমি পেপারটার সাথে আমার পূর্বের পেপারটাকে কোরিলেট করতে পারবো। অর্থাৎ কোরিলেশনটা কিন্তু এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো পেপারের ক্ষেত্রে দেখা যায় আমরা পূর্বের পেপার থেকে যে আইডিয়া নিচ্ছি, সেটাকে হয়তো আমি আমার পেপারের মধ্যে সুন্দরভাবে তুলে ধরছি, কিন্তু সেই তুলে ধরার জায়গাটা আমি আমার মতো করে তুলে ধরছি। কিন্তু আমি আমার যে ব্যক্তিগত স্কিল বা আমার যে একাডেমিক যে প্রোফাইল, সেই প্রোফাইল অনুযায়ী কিন্তু আমার স্কোপটাকে সাজাচ্ছি না। তো যার ফলে দেখা যাচ্ছে আমি আমার টার্গেট যে সায়েন্টিফিক সোসাইটি, তাদের কাছেও কিন্তু আমি আসলে আমার পেপারটাকে নিয়ে যেতে পারি না। এজন্য দেখা যায় যে প্রত্যেক রিভিউয়ার যখন কাজ করেন, তারা কিন্তু দেখা যায় প্রত্যেক ক্ষেত্রেই তারা কিন্তু যিনি মেইন অথর থাকেন, তার কিন্তু ব্যাকগ্রাউন্ড অথবা একাডেমিক ব্যাকগ্রাউন্ড অথবা তার কাজের ক্ষেত্র, এগুলোকে কিন্তু তারা মিলিয়ে দেখেন। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন আমরা টপিক সিলেকশন করব, তখন সেই টপিক সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই আমার ব্যক্তিগত প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ প্লাস দেখা যাচ্ছে আমার পূর্বের এক্সপিরিয়েন্স এবং আমার সামনে আমি কী ধরনের কাজ করতে চাচ্ছি, সেটার মধ্যে একটা প্রাসঙ্গিকতা অবশ্যই রাখতে হবে। এবং এই প্রাসঙ্গিকতা কিন্তু রিসার্চের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ সেটা আমি টপিক সিলেকশনে বলি অথবা ফার্দার আমার ম্যাথোডোলজিক্যাল অ্যাপ্রোচই বলি, সেটা যে ক্ষেত্রেই বলি না কেন, আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো খুব গুরুত্বের সাথে মেনটেন করে চলতে হবে। তো আমি আশা করি যে আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে আমাদের বন্ধুরা যারা তরুণ, যারা রিসার্চার রয়েছেন বা গবেষক রয়েছেন, ক্ষুদে গবেষকরা অবশ্যই রিভিউ আর্টিকেল সম্বন্ধে একটা ভালো ধারণা পাবেন। ধন্যবাদ।